যুব সংগঠনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। দুই তিনটি গুরুত্বপূর্ণ জ্বলন্ত ইস্যু নিয়ে আমরা আজকে এই সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি। যে অতি সম্প্রতি রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এখন থেকে ত্রিপুরায় সরকারি চাকুরিতে পিআরটিসি সার্টিফিকেট থাকা আর বাধ্যতামূলক নয়, এবং একই সাথে সরকার ঘোষণা করল যে পিআরটিসির পরিবর্তে এখন থেকে সরকারি চাকরির ক্ষেত্রে যে কোনো বিদ্যালয় থেকে মনে করে তার জন্য তারা এই জাতীয় পতাকার বিরোধিতা করেছে। সাম্প্রতিক সময়ে আমাদের এই ত্রিপুরা রাজ্যে এবং পাশের রাজ্য পশ্চিমবাংলায় যা ঘটছে, আমরা মনে করি এটা এই আরএসএস যারা হচ্ছে বিজেপির রাজনৈতিক অভিভাবক, তাদের মনোভাবেরই প্রতিফলন হচ্ছে তাদের এই কাজকর্মের মধ্য দিয়ে। যেখানে পশ্চিমবাংলায় আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে নানা ধরনের অবমাননাকর ঘটনা, নানা ধরনের অবমাননাকর মন্তব্য নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে করা হচ্ছে। আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করছি এবং রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন করছি, যারা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে বানচাল করে রক্তদানের মতো মহৎ কাজে বাধা দেয়। আজকে রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের তীব্র সংকট, রক্ত নিয়ে কালোবাজারি হচ্ছে। আমরা ডিওয়াইএফআই বিজেপির হুমকি বাধাকে উপেক্ষা করে ধারাবাহিকভাবে রক্তদান শিবির করছি, তারপরেও এই রক্তদান শিবিরে বাধা দেওয়া হচ্ছে। আমরা রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকের প্রতি আমাদের আবেদন, এই অন্ধকারের হাত থেকে ত্রিপুরা রাজ্যকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্যে ডিওয়াইএফআই টিওয়াইএফের যে লড়াই, এই লড়াইয়ে আপনারা সামিল হবেন এবং আমাদের রাজ্যে কর্মপ্রার্থী বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎকে আজকে যেভাবে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, চাকরির সুযোগ সংকুচিত করে দেওয়ার জন্য, এবং বিশেষ করে আমি বলব কোনো বিশেষ অংশের মানুষকে খুশি করবার জন্যে পিআরটিসির এই বিধিনিষেধ তুলে নেওয়ার জন্য হয়তো সরকার সিদ্ধান্ত গ্রহণ করছে। এই বিশেষ অংশ কারা, কাদেরকে সরকার খুশি করতে চাইছে, এটা রাজ্যের মানুষকে স্পষ্ট করে বলা দরকার। এবং এই পিআরটিসি তুলে নেওয়ার যে সরকারের সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ রাজ্য সরকারের কাছে আবেদন আমরা রাখছি। যুব সংগঠনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। দুই তিনটি গুরুত্বপূর্ণ জ্বলন্ত ইস্যু নিয়ে আমরা আজকে এই সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি। প্রথমত, সারা ত্রিপুরা রাজ্যের মানুষ অবগত যে অতি সম্প্রতি রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এখন থেকে ত্রিপুরায় সরকারি চাকুরিতে পিআরটিসি সার্টিফিকেট থাকা আর বাধ্যতামূলক নয়, এবং একই সাথে সরকার ঘোষণা করল যে পিআরটিসির পরিবর্তে এখন থেকে সরকারি চাকরির ক্ষেত্রে যে কোনো বিদ্যালয় থেকে প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে অন্তত 5 বছর নিয়মিত পড়াশোনা করার শিক্ষাগত প্রমাণপত্র জমা দিলেই চাকরির জন্য বিবেচিত হবে। প্রথমত, আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা আমরা করছি এবং সরকারের কাছে আমরা দাবি করছি আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থানের কথা চিন্তা করে অবিলম্বে সরকার এই সিদ্ধান্ত থেকে সরে আসুক, এই সিদ্ধান্ত তারা পুনর্বিবেচনা করুক। কারণ আমরা মনে করি যে পিআরটিসির যে যোগ্যতা ছিল এটা এতদিন, এটা তুলে নেওয়ার ফলে আমাদের ত্রিপুরা রাজ্যের যে হাজার হাজার কর্মপ্রার্থী বেকার যুবক যুবতী, তাদের কাজের যে সুযোগ, সরকারি চাকরির যে সুযোগ, এই সুযোগ সংকুচিত হবে।
এবং এর ফলে পিআরটিসির যোগ্যতা তুলে নেওয়ার ফলে আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েদের যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার মুখে তাদের পড়তে হবে অন্যান্য রাজ্যের সাথে। ফলে আমরা মনে করি সরকারের এই সিদ্ধান্ত আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েদের স্বপ্ন, তাদের চাকরি পাওয়ার যে আশা, এই আশা কেড়ে নেওয়ার একটা পদক্ষেপ মাত্র। আমরা জানি যে আমাদের রাজ্যে শিল্প কলকারখানা নেই। আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হওয়ার পর শুধুমাত্র বিজ্ঞাপন দেওয়া হচ্ছে ডেস্টিনেশন ত্রিপুরার নাম করে। বিনিয়োগ আসছে, কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, কিন্তু কাগজে কলমে এই কথা বলা হলেও বাস্তবে আমরা তার প্রতিফলন দেখতে পাচ্ছি না। ফলে আমাদের রাজ্যের কর্মপ্রার্থী যুবক যুবতীদের একটা বড় অংশই সরকারি চাকরির আশায় তারা থাকে। এখন এই যে পিআরটিসির বিধিনিষেধ যেটা আগে ছিল, এটা তুলে নেওয়ার ফলে আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েরা ক্ষতিগ্রস্ত হবেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এ রাজ্যের বেকার ছেলেমেয়েদের মধ্যে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে দারুণ একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পিআরটিসি পাওয়ার ক্ষেত্রে সরকারি নিয়ম হচ্ছে যে টানা 10 বছর এই রাজ্যে তাকে বসবাস করতে হবে। মিনিমাম, ম্যাক্সিমামের কোনো সীমা নেই। মিনিমাম পিআরটিসি পেতে গেলে টানা 10 বছর এই রাজ্যে তাকে বসবাস করতে হবে। এখন এই বিধিনিষেধ তুলে নেওয়ার ফলে স্বাভাবিকভাবে 5 বছর আমাদের এই ত্রিপুরা রাজ্যের যে কোনো বিদ্যালয়ে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার সার্টিফিকেট পাওয়া আজকের সময়ে কিন্তু কোনো কঠিন কাজ না। ফলে আমরা মনে করি সরকারের এই সিদ্ধান্ত আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েদের সাথে এক রকমের প্রতারণার শামিল। এই সিদ্ধান্ত সরকার পুনর্বিবেচনা করবে, এটা আমরা দাবি করছি। ভারতবর্ষের এমন বহু রাজ্য আছে যে রাজ্যগুলোতে সব চাকরির ক্ষেত্রে এই সীমাবদ্ধতা রাখা হয়নি। হ্যাঁ, আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ মনে করি যে আমাদের রাজ্যের এই সরকারি চাকরির ক্ষেত্রে বাইরের রাজ্যের ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে পারবে, এই সুযোগ থাকবে, এতে আমাদের আপত্তির কিছু নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে গ্রুপ সি, গ্রুপ ডি, আমাদের রাজ্যে যারা টেট উত্তীর্ণ ছেলে মেয়ে, আমাদের রাজ্যে যা শূন্যপদ, এই শূন্যপদের থেকে বেশি কর্মপ্রার্থী যুবক যুবতী আছে গ্রুপ সি, গ্রুপ ডি এবং টেট উত্তীর্ণ। ফলে তাদেরকে কেন এই প্রতিযোগিতামূলক ব্যবস্থার মধ্যে তাদের পড়তে হবে? যদি কোনো কোনো ক্ষেত্রে বিশেষজ্ঞ নিয়োগ করতে হয়, বিশেষজ্ঞ কাউকে চাকরির জন্যে এখানে নিযুক্তি দিতে হয়, সেক্ষেত্রে আমাদের আপত্তির কিছু নেই। কিন্তু এটাকে একেবারে ওপেন করে দেওয়া, আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ তার বিরোধিতা করছি। ভারতবর্ষের অনেক রাজ্যে এখনও এটাকে ওপেন করে দেওয়া হয়নি। এটা হচ্ছে আমাদের প্রথম বিষয়। নাম্বার 2, আমরা সবাই জানি যে গত 15ই আগস্ট আমাদের দেশের 80তম স্বাধীনতা দিবস ছিল। এই 80তম স্বাধীনতা দিবস উদযাপনের যে কর্মসূচি, এই কর্মসূচি আমাদের ত্রিপুরা রাজ্যে বিজেপি এবং আরএসএসের জমানায় এই কর্মসূচি কলঙ্কিত হয়েছে। রাজ্যের বেশ কয়েকটা জায়গায় স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন করতে গিয়ে, রক্তদান শিবির করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে, মারধরের ঘটনা সংঘটিত হয়েছে এবং বাধাপ্রাপ্ত হয়েছে, মারধরের ঘটনা সংঘটিত হয়েছে এবং স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করতে বাধা তৈরি করা হয়েছে। আমরা একটা একটা করে যদি বলি, ডুকলি এলাকায় সেখানকার স্থানীয় যুবকরা ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক নবারুণ দেবের বাড়িকে কেন্দ্র করে পতাকা উত্তোলন এবং স্বাধীনতা সংগ্রামের বীর সেনানীদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্যে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিল। এটাকে বানচাল করার জন্য বিজেপির তথাকথিত রাষ্ট্রবাদীরা 2 দিন যাবৎ এই কর্মসূচিকে বানচাল করার জন্য তারা এলাকার মধ্যে একটা ত্রাসের পরিবেশ তৈরি করে এক প্রকার বাধ্য হয়ে নিরাপত্তার কথা মাথায় রেখে, এলাকার শান্তি শৃঙ্খলার কথা মাথায় রেখে এই কর্মসূচি বাতিল করতে হয়েছে।
তার পরবর্তী ঘটনা সোনামুড়ায় বগাবাসা এবং কলমচূড়াতে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে বিজেপির কর্মীদের দ্বারা বাধা দেওয়া হয়েছে। খোয়াইয়ের চেবড়িতে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে এবং স্বাধীনতা দিবসের দিন আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে একজন টিএসআর জওয়ান জিবি বাজারে লাঞ্ছিত হয়েছেন তথাকথিত রাষ্ট্রবাদীদের হাতে। এবং সবচেয়ে হার হিম করা যেটা ঘটনা, এটা হচ্ছে সাব্রুমের ঘটনা। একজন চিকিৎসক কর্মসূত্রে এখন রাজ্যের বাইরে থাকেন, কলকাতায় থাকেন। স্বাধীনতা দিবসের দিন রাতে ওই চিকিৎসক মেয়েকে ফেসবুক লাইভে এসে তার মা বাবা, তার পরিবার, ভাই, তাদের নিরাপত্তার জন্যে কাতর আবেদন করতে হচ্ছে। কোথায় আজকে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে দাঁড় করানো হয়েছে। এবং আমরা দেখলাম একজন চিকিৎসক তার পরিবারের উপর এই হামলার ঘটনার পর, স্বাধীনতা দিবসের অসংখ্য অনুষ্ঠানে বাধা দেওয়ার পর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অনেকটা একেবারে নির্বিকারের মতো বলছেন যে না, এই ধরনের ঘটনা তো আমি শুনিনি, আমি খোঁজ খবর নিচ্ছি, রক্তদান শিবির কোথায় আক্রান্ত হলো এটা আমি খোঁজ খবর নিচ্ছি। আমরা মনে করি এটা রাজ্যের মুখ্যমন্ত্রীর ব্যর্থতা। তার কারণ হচ্ছে উনি ফেসবুকে কোন মহিলা কন্টেন্ট ক্রিয়েটাররা কি মন্তব্য করেন এটা দেখার উনি সময় পান। রাজ্যের 20 বছরের প্রাক্তন মুখ্যমন্ত্রী দলীয় একটি কর্মসূচিতে জঙ্গি আন্দোলনের কথা বলেন, সেখানে জঙ্গি বলতে একটা প্রতীকী লড়াকু মনোভাবের কথা বোঝানো হয়েছে। এটাকে বিকৃত করে মুখ্যমন্ত্রী প্রকারান্তরে বলছেন যে এফআইআর করার মতো অপরাধ। সাথে সাথে আমরা দেখলাম প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে এফআইআর হয়ে যাচ্ছে। অথচ রক্তদান শিবিরের মতো এই মহতী অনুষ্ঠানকে যারা বানচাল করল, রক্তদান শিবিরের যারা উদ্যোক্তা, তাদের পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হলো। এটা দেখে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা দেখিনি যে উনি পুলিশকে নির্দেশ দিচ্ছেন যে স্বতঃপ্রণোদিত মামলা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। স্বাধীনতা দিবসের কর্মসূচিতে যারা বাধা দিচ্ছেন তারা দেশদ্রোহী, তাদের বিরুদ্ধে মামলা নেওয়ার জন্যে মুখ্যমন্ত্রীর দিক থেকে কোনো ধরনের নির্দেশ নেই। আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ অবিলম্বে এই সমস্ত ঘটনার সাথে যারা যুক্ত তাদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা গ্রহণ করার জন্য আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি। যদিও আমরা জানি না যে এটা বিজেপির কেমন দেশপ্রেম, কারণ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যে প্রকৃত ইতিহাস, এই ইতিহাসকে বারে বারে আরএসএস এবং বিজেপি তারা বিকৃত করেছে। আমরা জানি যে আরএসএসের প্রধান 2025 সালে মধ্যপ্রদেশে বক্তব্য রাখতে গিয়ে বলছেন 1947 সালের 15ই আগস্ট আমরা যেটা স্বাধীনতা পেয়েছি এটা প্রকৃত স্বাধীনতা না। প্রকৃত স্বাধীনতা হচ্ছে যেদিন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হলো। বিজেপির একাধিক নেতা তারা মনে করেন যেদিন বাবরি মসজিদ ধ্বংস হয়েছে সেদিন আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছে। বিজেপির একজন এমপি, হিমাচল প্রদেশ থেকে নির্বাচিত এমপি, উনার বক্তব্য হচ্ছে 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর আমাদের দেশ ভারতবর্ষ নাকি স্বাধীন হয়েছে। এটা দেশপ্রেম না দেশদ্রোহিতা? এটা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য যারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন তাদেরকে অপমান নাকি তাদেরকে সম্মান জানানো? ইতিহাস সাক্ষী যে আরএসএস আমাদের দেশের স্বাধীনতার পর দীর্ঘ 55 বছর তারা জাতীয় পতাকা উত্তোলন করেনি। এবং তথ্য বলছে 22শে জুলাই 1947 সংবিধান পরিষদ ত্রিবর্ণ পতাকাকে ভারতের জাতীয় পতাকা হিসাবে গ্রহণ করার পর আরএসএস মুখপত্র অর্গানাইজার পত্রিকায় জাতীয় পতাকা এবং সংবিধান পরিষদের তীব্র নিন্দা করেছিল, কারণ তারা ত্রিবর্ণ পতাকাকে অশুভ বলে মনে করে, তার জন্য তারা এই জাতীয় পতাকার বিরোধিতা করেছে। সাম্প্রতিক সময়ে আমাদের
আমাদের এই ত্রিপুরা রাজ্যে এবং পাশের রাজ্য পশ্চিমবাংলা। একজন মন্ত্রী, তিনি খাদ্য দপ্তরের মন্ত্রী, তিনি প্রায়ই ক্যাবিনেটের ডিসিশন ব্রিফ করেন সাংবাদিকদের সামনে। এবং আগে কয়েকবার আমরা দেখেছি আমাদের রাজ্যের এই সময় যিনি বিদ্যুৎ মন্ত্রী, যাকে নিয়ে গোটা দেশে আলোচনা হচ্ছে, তিনিও ব্রিফ করতেন। এবং নিয়োগ সংক্রান্ত ব্রিফগুলো আমরা যখন দেখি তখন আমাদের সামনে আরও ভয়ঙ্কর বিষয় ফুটে ওঠে। গত কয়েকদিন আগে আরও কিছু নিয়োগ নিয়ে কথা বলছে। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, এই যে আপনারা ক্যাবিনেটে ডিসিশন নিচ্ছেন আর তারপর একজন মন্ত্রী এসে সাংবাদিকদের সামনে রাজ্যের মানুষের উদ্দেশ্যে ব্রিফ করছেন, এই নিয়োগের শুধুমাত্র সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে কি বেকারের কর্মসংস্থান হয়? নাকি বেকারের কর্মসংস্থানের সিদ্ধান্ত যখন ক্যাবিনেটে হয় তার নোটিফিকেশন বের করে তারপর তার ইন্টারভিউ নিয়ে তার হাতে হলুদ খামে বড় অফার তুলে দিয়ে তাকে নিয়োগ করার মধ্যে দিয়ে কর্মসংস্থান ব্যবস্থা করে? একের পরে এই প্রতারণা মহাকরণ থেকে চলছে। হিসাব করলে দেখা যাবে তারা যে পরিমাণ ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়োগের ব্রিফ করছেন, এতজন নিয়োগ হবে, এতজন নিয়োগ হবে, তাতে সব যোগ করলে দাঁড়াবে প্রায় 1 লাখ। কিন্তু গত 8.5 বছরে মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হচ্ছে 19,000 মতন চাকরি হচ্ছে। রতনলাল নাথ আগে এরকম বলতেন, এতজন আমরা শিক্ষক নেব, এতজন এই নেব, বিদ্যাজ্যোতির জন্য, বিদ্যাজ্যোতি স্কুলের জন্য 14,000 নিয়োগ করব। কিন্তু গত অধিবেশনে যা রিপোর্ট দিলেন, শুধুমাত্র আমাদের শিক্ষাঙ্গনের শিক্ষকের সংকট হচ্ছে 11,512, শুধুমাত্র শিক্ষাঙ্গনে শিক্ষকের সংকট। হোম ডিপার্টমেন্টের কর্মীর সংকট হচ্ছে প্রায় 11,000। ফ্যামিলি হেলথ, ফ্যামিলি ওয়েলফেয়ার, এই ডিপার্টমেন্টের সংকট হচ্ছে 5,781। এই যদি এই হিসাবে শুধুমাত্র চাকরি দেওয়া হয়, শুধু হোম ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট এবং ফ্যামিলি হেলথ, ফ্যামিলি ওয়েলফেয়ার, সেখানে 25,000-এর উপর চাকরি দিতে পারে। সব মিলে 52,000-এর উপর শূন্যপদ পড়ে আছে। কয়েকদিন পর পর শুধুমাত্র একটা বিজ্ঞাপনের মধ্যে দিয়ে তারা ব্রিফ করেন যে এতজনের চাকরি দিচ্ছে, কিন্তু সেই চাকরির বিজ্ঞপ্তি জারি হচ্ছে না। একই রকমভাবে আমরা দেখেছি যে ডাক্তারদের উদ্দেশ্যে একটা হুমকি স্বরূপ ক্যাবিনেটের ডিসিশন বলে এই মন্ত্রী ব্রিফ করে বলেছিলেন, এই এজেন্সি যারা চাকরি করেন ডাক্তারবাবুদের উদ্দেশ্যে ক্যাবিনেটের ডিসিশন হয়েছে। ওই ক্যাবিনেটের ডিসিশনের যেমন নোটিফিকেশন আজকে পর্যন্ত বেরোয়নি, আগামী দিনেও বেরোবে না। একই রকমভাবে ওই যুবকদের নিয়ে এই প্রতারণা করছেন, এই ধরনের ব্রিফ করছেন, তারপর আর নিয়োগের কোনো নোটিফিকেশন বেরোচ্ছে না। ফলে এই প্রতারণার কতদিন চলবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা জিজ্ঞেস করতে চাই। আমাদের রাজ্যের 11,512 জন শিক্ষকের সংকট, তার মধ্যে 1,009 জন হচ্ছে কলেজ, তার বাকি সবটা হচ্ছে স্কুল। টেট 1, টেট 2, এসটি, জিটি, এসটি, বিজিটি সম্পূর্ণভাবে নিয়োগ বন্ধ। টেট পরীক্ষার নিয়মে আছে যে বছরে ন্যূনতম একবার টেট পরীক্ষা নিতে হবে। 2018 সাল পর্যন্ত আমরা দেখেছি টেট পরীক্ষা প্রায় বছর 2বার নেওয়া হতো, আর এখন 2 বছর একবার টেট পরীক্ষা নেওয়া হচ্ছে না। টিআরবিটির মাথায় যিনি বসে আছেন, তিনি যতটা না টেট নিয়ে ব্যস্ত, ততটা তিনি বিজেপির প্রচার করার জন্য ব্যস্ত। টিআরবিটির মাথার উপর যিনি বসেছেন এখন, তিনি যতটা নিয়ে স্কুলে শিক্ষক কেন নেই, বেকার ছেলেমেয়েরা কেন কাজ পাচ্ছেন না, টেট পরীক্ষা নিতে হবে, টেট পরীক্ষার রেজাল্ট দিতে হবে, সুন্দরভাবে টেট পরীক্ষা করতে হবে, তার সার্টিফিকেট তাদের হাতে তুলে দিতে হবে, এই নিয়ে টেটের যিনি বর্তমান চেয়ারম্যান, তার এই কোনো এই প্রশ্নেই তার কাছে তাড়াহুড়ো নেই, তার গুরুত্ব নেই, বরং তিনি হচ্ছেন ওই টেট পরীক্ষা যারা দেন তারা হচ্ছেন এই সময়ের জেনজি। তাদের বিরুদ্ধে তিনি কি লিখবেন, তাদের বিরুদ্ধে কিভাবে কুৎসা রটনা করবেন, তাদের কিভাবে তাদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে দেবেন সমাজে, এই নিয়ে টেটের চেয়ারম্যান ব্যস্ত। একজন টিআরবিটি যিনি টিচার রিক্রুটমেন্টের প্রশ্নে যিনি টেস্ট নেবেন, এই বোর্ডের যিনি চেয়ারম্যান, সে যখন এই বয়সের জেনজি বয়সী ছেলে মেয়েদের সম্পর্কে হিংসা, ঘৃণা সমাজের মধ্যে ছড়ানোর জন্য ব্যস্ত থাকে, ওনার দ্বারা টেট বোর্ড পরিচালিত হবে সুন্দরভাবে, এটা আমরা আশা করতে পারি। ফলে উনি এই টিআরবিটিটাকে একটা বিজেপি শাখা অফিসে পরিণত করেছেন।
আমরা দাবি করছি ক্যাবিনেটের ডিসিশন সাংবাদিকদের ডেকে নিয়ে বিজ্ঞাপন করার জন্য ঘোষণা আর তারপর বিজ্ঞাপন বের করবো না, এটা যেন না হয়। যা ডিসিশন হচ্ছে তা বিজ্ঞাপিত করেন, ইন্টারভিউ নেন, যুবকদের হাতে চাকরি দেন। 52,000 শূন্যপদ, এই 52,000 শূন্যপদ যখন গোটা রাজ্যের এই অবস্থা, তখন আমরা দেখছি কি বিজেপি স্লোগান কি দিয়েছিল? বিজেপি স্লোগান দিয়েছিল হর হর মোদি ঘর ঘর নকরি। এই স্লোগান তো ছিল 2018 সালে, এই স্লোগান তো ছিল 2023 সালে, হর হর মোদি ঘর ঘর নকরি। আজকে ঘর ঘর নকরি পৌঁছে নেই, কিন্তু ঘর ঘর নেশা পৌঁছে দেওয়া হচ্ছে। এমন একটা পাড়া নেই, এমন একটা গলি নেই যে গলিতে এই নেশা বিক্রি হচ্ছে না। আর এই নেশা বিক্রি যারা করছেন, এই জিনিয়াসরাই দেবতুল্য রয়েছেন, এই স্বাধীনতা দিবসে সমস্ত এই ঘটনাগুলো সংঘটিত করছে। তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে সোশ্যাল মিডিয়ায় কোন মহিলা কি বলছে, আপনি রাজ্যের 40 লক্ষ মানুষের মুখ্যমন্ত্রী, সোশ্যাল মিডিয়ায় কোন মহিলা কি বলছে, কুৎসিত বলছে না সুন্দর বলছে, আপনি এটা দেখার জন্য তো ব্যস্ত থাকেন কেন? 40 লক্ষ মানুষের জন্য সময় দেন, গোটা রাজ্যে কি হচ্ছে, কি করতে হবে, কি কথা দিয়েছিলেন, কথা রাখতে পারছেন কিনা, মানুষের অবস্থা কি, জিনিসপত্রের দাম কোথায়, আপনি সব বাদ দিচ্ছেন। মহিলা ডাক্তার বাড়ি আক্রান্ত, জাতীয় পতাকা তুলতে পারছেন না, স্বাধীনতা দিবসে টিএসআর আক্রান্ত, আর আপনি ব্যস্ত হচ্ছেন কোন মহিলা সোশ্যাল মিডিয়াতে এসে কুৎসিত ভাষায় কি বলছেন, আপনি তা নিয়ে ব্যস্ত। আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে বলব মাননীয় মুখ্যমন্ত্রীকে যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আমরা দুটি ডিওয়াইএফআই বামপন্থী যুব সংগঠনের পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ করব যে আপনি সোশ্যাল মিডিয়ায় কোন মহিলা কি বলছে তা নিয়ে এত ব্যস্ত থাকেন, আর ব্যস্ত থাকার ফলে তাদের কাউকে কাউকে তো আপনি জেলে পাঠাচ্ছেন। কিন্তু এই ব্যস্ততা আপনি যদি ওই মহিলাদের সোশ্যাল মিডিয়ায় দেখে ব্যস্ত না, সময় না কাটিয়ে যদি রাজ্যের মানুষের সমস্যা, রাজ্যের মানুষের অভাব, অভিযোগ কি হচ্ছে রাজ্যে, এটা নিয়ে যদি একটু সময় দেন, তাহলে রাজ্যের লাভ হবে, রাজ্যে 40 লক্ষ মানুষের লাভ হবে, এবং বেকারের কর্মসংস্থানের প্রশ্নে ইতিবাচক ভূমিকা গ্রহণ করুন। যে কাজগুলো করছেন, যে পিআরটিসি এই যে ঘটনাগুলো বললো আমাদের রাজ্য সহ, মূল কারণ কি? মূল কারণ হচ্ছে আমাদের রাজ্যের বেকারদের বঞ্চিত করে কিভাবে বহির্রাজ্যের বেকারদের ছেলে মেয়েদের কাজের সুযোগ তৈরি করে দেওয়া যায়। বহির্রাজ্যের এরকম কিছু আছেন যাদেরকে এ রাজ্যের কাজের সুযোগ করে দিতে হবে, ওই নির্দিষ্ট মানুষের চাকরির সুযোগ করে দেওয়ার জন্য এই পিআরটিসিটা তুলে দিচ্ছেন। বলে এটা হচ্ছে একটা পরিকল্পিতভাবে রাজ্যের মানুষকে বঞ্চিত করে বহির্রাজ্যের পরিচিত সেই টার্গেট লোকদের এ রাজ্যের সরকারি চাকরির সুযোগ করে দেওয়ার একটা ষড়যন্ত্র। আমরা এই ষড়যন্ত্র রুখব, প্রয়োজনে এর বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো, সরকারকে দ্রুত এই সিদ্ধান্ত পরিহার করার জন্য আমরা দাবি জানাচ্ছি। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে ভারতবর্ষের যে সরকার, বিজেপি সরকার এবং আমাদের রাজ্য বিজেপি সরকার, এই দুই সরকার হর ঘর ঘর তিরঙ্গার একটা প্রোগ্রাম চালিয়েছে। আমরা তার সমর্থন করি। আমরা স্বাধীনতা সংগ্রামীদেরকে শ্রদ্ধা জানাতে জানি, এবং স্বাধীনতা দিবসকে কী করে উদযাপন করা যায় এটা আমরা জানি। আমরা বামপন্থী ছাত্র যুব সংগঠনরা আমরা জানি। আমরা দেখলাম আমাদের যে রাজ্যের যে ডিওয়াইএফআই সম্পাদক নবারুণ দেবের বাড়িতে এই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে একটা রক্তদান শিবিরের আয়োজন করার প্রস্তুতি চলছিল। তখন দেখলাম আমরা যে দেবতুল্য কার্যকর্তারা, যারা মণ্ডলের নেতৃত্বরা, ওইখানে গিয়ে নবারুণ দেবের বাড়িতে প্রায় চড়াও হয়, হুমকি তুমকি দেয়, এবং এখানে একটা এরকম পরিস্থিতি তৈরি করে যেন একটা যুদ্ধ লাগার পরিবেশ। তো এই কি স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা যাপন করা যে একটা অনুষ্ঠান, সেটা তো কোনো ধর্ম বর্ণ নির্বিশেষের বিরুদ্ধে একটা দেশে সীমাবদ্ধ থাকে না। তাহলে এক অংশের মানুষকে কেন, এক অংশের ছাত্র যুবদেরকে কেন ওদের শ্রদ্ধা জানানোটা ওরা বাধা দেবে? তার আমরা তীব্র থেকে তীব্রতর প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। রাজ্যের আইন শাসন এত অবনতি ঘটেছে। আমাদের রাজ্যের স্বয়ং মহানির্দেশক পুলিশ প্রধান ডিজির এই হেডকোয়ার্টারে
সুইসাইড করেছেন। বিভিন্নভাবে বিভিন্ন রকম কথা আমরা শুনতে পাচ্ছি, তার তদন্ত রিপোর্ট এখনো আসেনি। কিন্তু আমরা দেখলাম কি এই স্বাধীনতা দিবসের আগের দিন ডক্টর পারমিতা সেনের বাবা মাকে একটা কলা গাছের কাটা, সীমান্তের ভিতরে একটা কলা গাছ কাটাকে নিয়ে কেন্দ্র করে একটা মর্মান্তিক ঘটনা, মানে সিনিয়র সিটিজেনদেরকে বাড়িতে ঢুকে মারা এবং মহিলাদেরকে উপর অত্যাচার, এই মানে নরজঘন্য পিচাস যারা করেছে ওদেরকে পুলিশের যে আওতার ভিতরে আছে, যে আইন আছে ভারতের সংবিধানে, এই আওতার ভিতরে বুক করে ওদেরকে অ্যারেস্ট করা এবং সার্বিকভাবে রাজ্যের যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্যে আপনাদের মাধ্যমে আমি এই সরকারকে জানান দিতে চাই, অবিলম্বে এইসব যে ঘটনা ঘটছে এগুলিকে বন্ধ করুন। না হলে আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ যা আমরা বলছি তা আমরা রাস্তাতে নেমে আমরা আমাদের যে ক্ষোভ বিক্ষোভ মানুষকে নিয়ে আমরা সংগঠিত করে আমরা একটা আন্দোলনে যাব। এই কিছু কথা বলে সকলকে আমার নমস্কার। ডিওয়াইএফআই এবং টিওয়াইএফের যে ডাকা সাংবাদিক সম্মেলনে আমাদের ডিওয়াইএফআই রাজ্য সভাপতি কমরেড পলাশ ভূমি কিছু বিষয়বস্তু তুলে ধরেছেন দেশের এবং রাজ্যের। তার পাশাপাশি আমি আপনাদের মাধ্যমে জনগণের দৃষ্টি আকর্ষণের জন্য কিছু কথা তুলে ধরতে চাইছি। প্রথমত হয়েছে আমাদের রাজ্যের এডিসি এলাকাতে দুর্নীতি, স্বজন পোষণ এবং একটা অরাজক পরিস্থিতি শুরু হয়েছে, প্রায় 5 বছর 6 বছর ধরে চলছে। তার রূপ আমরা দেখতে পেলাম 2024 সালের জোনাল সাব জোনাল যে রিক্রুটমেন্ট হয়েছিল, ওই রিক্রুটমেন্টে জন্যে 120টা পদের ঘোষণা করেছিল সরকার, তার জন্য পরীক্ষার বন্দোবস্তাপনা করেছিল। পরবর্তী সময় এই পরীক্ষা বাতিল হয়ে যায় পেপার লিকেজের ফলে। দেশে যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, লাস্ট নিট পরীক্ষার ফলে প্রায় 21 জন ছাত্রছাত্রীরা আত্মহত্যা করেছে। তারপর দেশের একটা যুবক এবং ছাত্রদের একটা বিশাল উত্তাল একটা আন্দোলন হয়। দেশের যে শিক্ষামন্ত্রী বাধ্য হয়ে পদত্যাগ করলো এবং সেটা যুব সমাজ এবং ছাত্র সমাজের জয় বলে আমরা মনে করি। কিন্তু দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যে যে 2024 সালে যে পেপার লিকেজটা হয়েছে সেই নিয়ে এডিসি সরকার ওই সময়ও বলেছিল কি এটার নিয়ে তদন্ত করবে। তা তদন্ত রিপোর্ট এখনও জনসমক্ষে এটা ক্লিয়ার হয়নি কি কারা এর সাথে জড়িত, কেন এই ঘটনাটা ঘটেছিল। সরকারের এডিসি প্রশাসনে আসার আগে স্বয়ং প্রদ্যুৎ কিশোর মহোদয় ট্রান্সপারেন্সির কথা বলছেন। এই ট্রান্সপারেন্সি যে কথা এখন ওনার মুখে আমরা শুনতে পাচ্ছি না, এটা স্পষ্টীকরণ আমরা চাইছি। আমরা দেখেছি কি সদ্যই যে এডিসি নির্বাচন হয়েছে এপ্রিল মাসে, এডিসি নির্বাচন এর আগেই আমরা দেখতে পেলাম 120টা পদে ইন্টারভিউ নেওয়া হয়েছে। ইন্টারভিউ ছাড়া, কোনো বিজ্ঞপ্তি ছাড়া নিয়োগ করা হয়েছে। এখন আমরা শুনতে পারলাম কি এই যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল এর উপর হাইকোর্টের একটা নিষেধাজ্ঞা জারি করেছে, বেতন আটকিয়ে দেওয়া হয়েছে। এই যে স্বজন পোষণের মাধ্যমে মানুষকে নিযুক্তি করা, চাকরি দেওয়া, এইগুলি কেন হচ্ছে? এইগুলি তদন্ত চাই, তদন্ত হোক, জনসমক্ষে এটা তদন্ত আসুক। কেন করেছে এডিসি প্রশাসন এবং কার উদ্দেশ্যে করেছে, কারা এটাতে লাভ পেয়েছে। তার পাশাপাশি আমরা আজকে নিউজ এর মাধ্যমে আমরা দেখতে পেলাম কি 18টা পদ, যেটা সর্বশিক্ষার যে কর্মচারীরা ছিল ওদেরকে 18 জনকে নিযুক্তি করেছে, রেগুলার করেছে। অ্যাকচুয়ালি সর্বশিক্ষা তো রেগুলার না, তো ওদেরকে রেগুলারেশন করেছে এডিসির যে প্রশাসন। কিভাবে করেছে, কেন করেছে, কাদের করেছে এবং কেন এইভাবে অনেকগুলি এই এডিসি প্রশাসনে অনেক সর্বশিক্ষা
কর্মীরা চাকরি করে, স্পেসিফিক্যালি ওই 18 জনকেই কেন ওই নিযুক্তি করা হলো আমরা এটা জানতে চাই। প্রকাশ্যে দিব্যালোকে ডিসি প্রশাসন এটাকে আমাদেরকে স্পষ্টীকরণ দেখ। আমরা দেখেছি